প্রথমেই বলে নিচ্ছি, এই গল্পের প্রথম পার্টটা দেখে আসো, তাহলে দ্বিতীয় পার্টটা স্পষ্ট বুঝতে পারবে। এবার গল্প শুরু করা যাক। ফার্মেসির সামনে বাইকটা এসে থামাতেই আতঙ্কে তের ভেতরটা কেঁপে উঠল। সে তো এই হাইব্রিড করলাকে ইহু জিন্দিগি তো ভয় পায় না, তবে দেখো এই মশাই তো প্লে স্টোর থেকে একদিনই তেকে ভয় দেখানোর একেবারে কোর্স করে মাঠে নেমেছে লাঙল চালাতে। লাঙল তো টানা হয় এদের মধ্যে বলদ গরু দিয়েই, নইলে কোন শাস্ত্র আবার গাভী গরুকে দিয়ে ওইসব করায়। যাই হোক, কথায় কথায় নিজেকে গাভী গরু বলে কত বড় পাপ করলো তে। এখন শাস্তি স্বরূপ বৌগমের বউ হয়ে গেলেই হয়েছে, তখন তো আর এত কষ্ট করে চাকরি খুঁজতে হবে না। তাছাড়া ওসব চাকরি ফাকরি তের পোষায় না, সে তো কেবল শুয়ে বসে থাকতে চায়। তার সামনে মানুষ খাবার এসে দিয়ে যাবে, মুখে তুলে খাইয়ে দেবে, আর সে বসে বসে খালি ফোন চালাবে। কি চাই এই জীবনে? তবে বিষয় এখন এসব নয়, কথা হচ্ছে জাঙ্কুক ফার্মেসিতে কেন গেছে, খুবই সন্দেহজনক। হায় খোদা, মাইন্ড কলার মতো এমন ফকফকা হচ্ছে কেমন করে। তে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো। জাঙ্কুক ফিরে এলো একটা পানির বোতল নিয়ে। তেকে ওষুধের পাতাটা এগিয়ে দিয়ে বলল, খাবে নাকি? এটা খেলে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচতে পারবে। মানে মানে এটা অ্যালার্জির ঔষধ, এটা খেলে চুলকানি কমে। তুমি আমার সুযোগ পেয়ে এত টর্চার করেছো, সঙ্গে সঙ্গে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমার স্কিন কত সেন্সিটিভ ধারণা আছে, দিলে তো এখন খরচা বাড়িয়ে। কত কিপ্টে আপনি! আমাদের ওইখানে কদু মিয়া নামক এক লোক থাকতো, সবাই তাকে ডাকতো কিপ্টে কদু বলে। আপনি ভাই তার থেকেও বেশি কিপ্টে। ও, আর তুমি তো মহিষই। তো দাও, এতটা পথ সঙ্গে করে এনেছি, পেট্রোলের বিলটা দাও। না মানে, তোমার চ্যাটাং চ্যাটাং কথাবার্তা ওই ইয়ে আর মানেতেই যে আটকে যায়, তা জাঙ্কুকের জানা আছে। দেখুন জাঙ্কুক ভাই, এমনভাবে বললে কিন্তু জেদের বসে কেলেঙ্কারে বাঁধিয়ে ফেলতে পারি। তুমি নতুন তো শোনা, তাই জানো না জাঙ্কুক যে জেদের ভাত কুত্তাকে খাওয়ায়। বি কেয়ারফুল। তে চুপসে যায়। জাঙ্কুক একসঙ্গে 3টে অ্যালার্জির ঔষধ মুখে নিয়ে পানি দিয়ে খেয়ে ফেলে। তে একবার তার কণ্ঠ মনের দিকে তাকায়। পানির প্রতিটি ঢোকে ওই উঁচু জায়গাটা কেমন উপর নিচ হচ্ছে, কেমন করে যেন এক মুহূর্তে তার শরীরের লোমকূপ সব নড়ে উঠল। একটা অদ্ভুত শিহরণ কাজ করে। এই অদ্ভুত শিহরণ কাজ করাটাও তো ভীষণ অদ্ভুত। এই খবিশ লোককে দেখে বরঞ্চ নেগেটিভ ফিলিং ছাড়া ভেতর থেকে অন্য কিছু আসা ঠিক না। জাঙ্কুক পানি খাওয়া শেষ করে ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে বলল, পানি খাওয়ার সময় তো নজর দেওয়া লাগে? ছেলে মানুষ দেখনি? অবশ্য ছেলে অনেক দেখেছো, তবে জিয়ং জাঙ্কুকের মতো বারুদ তো এক পিসি, দেখবে কেমন করে। হয়েছে, আর নিজের প্রশংসা করতে হবে না। প্রশংসা করলাম কই? ওসব জেন তেন মানুষের সামনে করলেও সম্মান খোয়া যাবে। তে মুখটা ভেঙচি দিতেই জাঙ্কুক ফিরে বলে উঠল, শক্ত করে ধরতে বলেছি বলে এমনভাবে সুযোগ নিয়ে ধরেছ যে এখন শরীরে ভীষণ অ্যালার্জি হচ্ছে। 3টে ওষুধ খাওয়ার পরও মনে হচ্ছে আর দুটো খেয়ে 5টা করি। ভাইরাস কোথাকার। জাঙ্কুক ভাই, আমি আপনার বাইকটা চালাই? জাঙ্কুক এক মুহূর্তে বিচলিত হয়ে বলে, আরে না, লেগে যায় যদি, তখন আমার কি হবে ভেবে দেখেছো? তে থমকে যায়। ও মা, এই লোকে দেখে মন বলো কিছু আছে। তে কিছু হয়ে যাবে বলে দুশ্চিন্তাও করছে। তা দেখে তে জাঙ্কুককে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম জাঙ্কুক ভাই, খারাপ ব্যবহার করেছি। থাক, আপনি বরং বাইকটা চালালেন, আমি পিছনে বসবো। তে ইমোশনাল হতেই জাঙ্কুক তেকে ধাক্কা মেরে বাইকের সঙ্গে থেকে সরিয়ে বলল, আর শালি সর, তুই হেরান দিয়ে আমার বাইকের সঙ্গে বসে তার গায়ে নোংরা লাগিয়ে দিচ্ছিস। আর তোর লাগলে আমার কি? আমি তো আমার বাইকের কথা বলেছি। তুই চালাতে গিয়ে যদি আমার বাইকের গায়ে লাগিয়ে দিস, তখন তো আমার বাইকটার কত লাগবে। ওর গায়ে আসার পড়লে তখন আমার কি হবে? সর, ঘেসবি না। তের ভিতরটা চুরমার হয়ে গেল। মনে হলো কেউ হাতুড়ে দিয়ে ইমোশনকে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। জাঙ্কুক সানগ্লাসটা পরে বলে উঠল, আস্তে বসবা ভুটকি, তোমার ওজনে যেন আমার জানে মানে নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়। তুই কোনো মতে বাইকে উঠে সে বলে, তোর জানে মানে হাওয়া একবার লিক করেছি না জাঙ্কুকের বাচ্চা, আবার করব। এবার সঙ্গে তোরটাও করব। পোস্তকলা ব্রিজের সামনে বাইকটা পার্কিং করেছে। জাঙ্কুক সিগারেট ধরিয়ে ভুরু কুঁচকে বলল, দেবে নাকি একটা টান? আমি আমার দয়াশীল তো, কাউকে না দিয়ে কিছু খাই না, খোদার নামে দিয়ে ফেলো টান। ওই যে দেখেন একটা কুত্তা বসে আছে, ওর সঙ্গে শেয়ার করে খান। তুমি তো ওই একই গোত্রের, ওর আর তোমার খাওয়া একই কথা। নদীর বক্ষে অস্তমান সূর্যের কমলা রশ্মি গলে গিয়ে ঝরে পড়েছে তখন। বিস্তীর্ণ জলে বিস্তার করছে অগ্নিদীপ্ত সোনালি আভা। স্রোতের বুক জুড়ে সে আলো ছিলমিল করছে একেবারে অগণন রত্ন খচিত আয়নার মতো। বাতাসে ভেসে আসছে কাঁচা নদীর গন্ধ। জাঙ্কুক সিগারেটে শেষবারের মতো একটা টান বসিয়ে ধোয়ার কুণ্ডলিটা বাতাসে ছেড়ে দিয়ে বলল, ফিজিওলজির কোনখান থেকে শুরু করি বলো তো? আমি বলেছি আপনাকে শুরু করতে?
বলবি কেন? সব কথা বলতে হয় না, কিছু জিনিস নিজে থেকেই করতে হয়। ঠং, দেখুন আমি এখন বাসায় যাব, আর আমাকে আপনার ফিজিওলজি শেখাতে হবে না। ওইটার জন্য আমি একটা ভালো স্যার দেখে টিউশন নেব, পুরুষ মানুষের কাছ থেকে। তো কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হবে? জাহান্নামে যাও তুমি, সব সময় আপনি এমন করেন। সরি না বললে কিন্তু আমি রাগ করে ব্রিজের উপর থেকে ঝাঁপ দেবো বলে দিচ্ছি। সেটা তো আমি সরি বললেও তুমি ঝাঁপ দেবে না শোনা। রাত তখন 11টা বাজে। বিছানায় তখন লিজা মরার মতো পরে নাক ডাকছে। তে এই পাশ ওপাশ কিছুক্ষণ ফিরে ফোনটা হাতে নিল। বেগমকে একটা মেসেজ দিলে সমস্যা কি? সে তো খুব বেশি সময় নষ্ট করবে না কিংবা জ্বালাতনও করবে না। আজ এমনিতেও মনটা কেমন জানি খারাপ, বাড়ির কথা মনে পড়ছে অনেক। তবে তে তার বাবাকে ভালো করে চেনে, সে কখনোই তেকে খুঁজবে না, কখনোই না। তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি একটা ভেবে বেগমকে মেসেজ দিয়েই দেয়। কিছুক্ষণের মাথায় বেগমের রিপ্লাই পেয়ে তের মন নেচে ওঠে। অথবা তাদের মধ্যে ফোনে কিছুক্ষণ কথোপকথন হয়। শেষে বেগম বলে উঠল, এই তোমার সঙ্গে একটু পরে কথা বলি, একটা এমার্জেন্সি কেস এসেছে। তে কলটা রেখে দিল। মনে মনে চোখটা বন্ধ করে একটা শান্তি নিয়ে বেগমের মুখশ্রী কল্পনা করার চেষ্টা করতেই ভাসলো জাঙ্কুকের মুখটা। চোখ সরু করে লোকটা সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে। ধ্যাত, আজ রাতের ঘুমটা এবার গেল। এইদিকে রাতে দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল তের আম্মুর। গ্লাসে জল ঢেলে খেয়ে বারান্দায় গিয়ে বসলো। মেয়েটা তার কই, সে কিছুই জানে না। কেন যে এমন করলো? তের বাবা ভেতর থেকে অন্যরকম। দুনিয়ার সবকিছু সে সহ্য করতে পারবে, তবে অসম্মান নয়। কত আদর যত্ন দিয়ে তেকে মানুষ করিয়েছেন, পড়ালেখা করিয়েছেন, কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। ওর সাথে যখন সবার বিয়ে হয়ে গেল তখন পড়েছেন মেয়েকে নিয়ে। সেই মেয়ে পরিবারের কোন সম্মান রাখলো? সব শেষ, সব কিছুই শেষ। বাড়ির মেয়ে যেদিন বাড়ির অসম্মান করে পালিয়ে গেল, সেদিন রাতে তে সব জিনিস সব কিছুই বাড়ি থেকে ফেলে দিয়েছিল তের বাবা। মনে ব্যথা পেয়েছিলেন তো, তেকে সেদিনই মনে মনে কবর দিয়ে ফেলেছিলেন। পরের দিন তে প্রাণীবিদ্যা বিভাগের ভবনের সামনে দাঁড়িয়ে আছে। আজ একটা প্রোগ্রাম আছে, কত মানুষ কত রং ঢং করে সেজে এসেছে। তে গাছের সামনে দাঁড়িয়ে লিজার সঙ্গে তাদের সমালোচনা করছে। একটা মেয়ে একটু আগে সামনের গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাকে দেখে তে লিজাকে বলল, দেখ দেখ, মেয়েটা দেখতে নিজেকে দীপিকা ভাবছে, লাগছে তা হিরো আলমের বউ। খায় সাজলেই হয় না, সে ভাবছে তাকে কত সুন্দরই না লাগছে। বলে দুজনে সে কি হাসি। পাশে দুটো ছেলে যাচ্ছিল, তাকে দেখে লিজা তেকে বলল, এই তে, ওইটা তোর আর এটা আমার। তে মুখ বাকি বলল, না না, সব তুই রেখে দে, আমি ভালো হয়ে গেছি। সে কি রে, কেমন করে হলি? কারো দর্শন পেয়ে ভালো হয়ে গেছি রে, এখন ওই বান্দাকে পেলেই হয়েছে। তে তার ওড়নাটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার ওড়নার পেছন থেকে হাত দিয়েছে। ওই শালা জাঙ্কুক নিশ্চয়ই। আজকে সে জাঙ্কুককে এমন একটা খুশি দেবে না, একেবারে বংশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মায়েরি। তে গালি দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখলো একটা কালো মতো ছেলে তার ওড়নাটা টেনে ধরেছে। তার সঙ্গে আরেকটা ছেলে আছে। তে রেগে কিছু বলতে যাবে, তার আগে পাশের ছেলেটা বলল, বেশি তেজ এখানে চলে না, আমাদের ভাই রাজনীতি করে। ছাত্রলীগ চেনো মেয়ে? ছাত্রলীগ নাকি ঘাতক লীগ তা আমার কি? রাজনীতির কোনো চ্যাপ্টারে বুঝে লেখা আছে মেয়ে দেখলে ওড়না টেনে ধরতে হবে? না, তবে তুমি চাইলে চ্যাপ্টার আমি নিজে তৈরি করতে পারি। ওড়না ছাড়েন, নইলে দুনিয়া ছাড়িয়ে দেব। ছেলে দুটো হেসে উঠল। ততক্ষণে সেখানে মানুষ জড়ো হয়ে গেছে। সবাই কেবল দেখছে, কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তে একবার চারদিকে তাকালো, এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার গরম হয়ে যায়। লিজা কি করবে বুঝতে পারছে না। তে ওড়নাটা ছিনিয়ে নিতে যাবে, তার আগে ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের জনকে বলে, আজকে রাতে আমার রুমে একে পাঠাবি। তেজ কতখানি একটু মেপে দেখতে হবে না? তে কিছু বলতে যাবে তার আগেই ছেলেটার কাঁধে কেউ একজন হাতে রাখলো। ছেলেটি পাশ ফিরে তাকাতে আবিষ্কার করলো জীবন জাঙ্কুককে। জাঙ্কুক সকলের সামনে তেয়ের দিকে সরু চোখে তাকিয়ে বলল, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটাকে রুমে নিয়ে যাবেন? রোজই দেখছি আপনার মাটির নিচে চলে গেছে, ওর থেকে তো ওর সাথেটাই ভালো। লিজা ভয় আরো চুপসে গেল। তে তখন রাগ আর ঘৃণায় চোখ দিয়ে জল পড়ছে। দুর্বলতা আর ভয় সেই জলের উৎস নয়, বরং রাগ সেই জলের উৎস। জাঙ্কুক সেই জল দেখে আরো হাসলো। ছেলেটির কাঁধে থাপ্পড় মেরে বলল, এমন তেজ নিপে দেখবা ভাই, যেন চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলে। মেয়ে মানুষের এত দেমাগ কিসের? দিস ইজ অ্যাবসলিউটলি ফাকিং রং। দুজনের চোখ তখন একে অপরের দৃষ্টি মিলেছে। একজনের চোখে উপহাস, অন্য চোখের জলে জলে তীব্র ঘৃণা। ছানাটা ছেড়ে ফুপিয়ে কেঁদে উঠেতে আজ এতটা অসহায় লেগেছিল। বাবা সব সময় বলতেন, এমন ভাবে চলবে যেন গায়ে একটা পিঁপড়া বসতে না পারে।
পিঁপড়েটা আজ বসেই গেল। তের অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, তবুও বলতে পারেনি। ওই জাঙ্কুক আসলে একটা জঘন্য মানুষ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই। ওইরকম মানুষরা কেবল ছোট করে দেখতে পারে। তাদের কাছে মেয়ে মানুষ মানে তাদের শরীরটা সব, মন অস্তিত্বের দরকার নেই, মোটেও দরকার নেই। তুই গোসল সেরে বের হতে পাশের রুম থেকে লিজার মায়ের কটু কথা শুনতে পেল। বিনা পয়সা এখানে খাচ্ছে থাকছে, এমন ব্যবহার করাটা স্বাভাবিক। তুই ব্যাগ থেকে পার্সটা বের করলো। হাতে টাকা পয়সা কিছুই নেই, যা ছিল তাও ফুরিয়ে আসছে। তাকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, কাজ খুঁজতে হবে। লিজাকে সে এই বিষয়ে বলে রেখেছে, টিউশন হলেও চলবে। লিজা খোঁজ রাখবে বলেছে। এই লিজা মেয়েটার সঙ্গে প্রথম পরিচয় গত বছরের শুরুর দিকে ফেসবুকে। পরিচয়হীন একটা মানুষের সঙ্গে যে এত ভালো সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবতে পারেনি তে। পরের দিন সকালবেলা পুরান ঢাকার গলি ভেদ করে হেঁটে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকটা চোখে পড়ে। চারদিকে গাছপালা, বিজ্ঞান অনুষদের চারপাশে কতগুলো কৃষ্ণচূড়া ফুল। কি সুন্দর দেখতে লাগে যে। আজকে সকাল থেকে জাঙ্কুককে দেখতে পাইনি, সে ভালোই হয়েছে। ওই লোককে দেখলে ঘৃণা শরীর জ্বলবে। ক্লাস শেষে বের হতেই নিতার ফোনে একটা কল এলো। সে রিসিভ করে কথা বলে তেইকে জানালো, জানিস তোর জন্য একটা গুড নিউজ আর আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। কোনটা শুনবি আগে? দুটোই একসঙ্গে বল। তোর জন্য চাকরি পেয়েছি, একটা ছাত্রী পড়াতে হবে। আহামরি খুশির কিছু নয়। একটা ছাত্রী পড়ালে কতই বা বেতন পাওয়া যাবে? থাকা খাওয়া চলাফেরার খরচ উঠে যাবে। আরে যাবে যাবে, যেই মেয়েকে পড়াতে হবে সে 1 নাম্বারের গবেট শুনলাম। মেয়ে মানুষ তো, তার মা আবার মহিলা টিচার চায়। তা এমন মহিলা টিচার যে তাদের বাড়িতে থাকতে পারবে আর 24 ঘন্টা টায়ার দিয়ে মেয়েটাকে সোজা করতে পারবে বদ থেকে। তার মানে তুই সেখানে থাকতে পারবি, খেতে পারবি, মাস শেষে ভালো মাইনেও আছে। এছাড়া তোর দরকারি জিনিসপত্রের খরচ তো তারা দিবি। তের মন খুশিতে ছলছল হয়ে ওঠে। তবে এত সুযোগ সুবিধা কি এখনকার যুগে কেউ দেয়? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? লিজার সঙ্গে হাঁটে হাঁটে তে শান্ত চত্বরের দিকে এগিয়ে যেতেই দেখলো সেখানে জাঙ্কুকের ব্যাগটা দাঁড় করানো। সেখানে কেবল যে জাঙ্কুকের ব্যাগটা রাখা সেটা বললেও ভুল হবে, কারণ সেখানে আরো অনেকগুলো ছেলে ছিল। জাঙ্কুকে ঘিরে সবাই রেখেছে। প্রথম দেখা যে কারো লাগতে পারে যে কোনো মানুষ মরে গেছে আর সবাই তাকে দেখার জন্য ভিড় করেছে। তে গানের শব্দ পেয়ে দুপা এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মধ্যে একটা ছেলে বসে আছে। দুপাশের মানুষ তার দিকে হা করে তাকিয়ে আছে মনোযোগ সহকারে। সে এগিয়ে গিয়ে ভালো করে তাকালো সেই ছেলেটির দিকে। ডান হাতে কালো ব্রেসলেট পরা, গলায় কালো মতো করে একটা লকেট, ঝাঁকড়া চুলগুলো পড়ে আছে চোখের সামনে। তে কাছে আসতে ছেলেটির তীক্ষ্ণ চাহনি তার সঙ্গে মিলিত হয়। ছেলেটা গিটার কোলে নিয়ে টুং টুং শব্দ তুলে তের চোখের দিকে চেয়ে গান ধরলো। হঠাৎ আকাশ ভেদ করে বৃষ্টি নামে। লিজা তাড়া দেয় তেকে যাওয়ার জন্য, তবে তে একইভাবে চেয়ে থাকে জাঙ্কুকের দিকে। মানুষ জায়গা ছেড়ে কোথাও নড়ছে না। জাঙ্কুকের এই বৃষ্টি ভেজা গানের আসর ছেড়ে কোথাও যাওয়া যায় নাকি? লিজা আর তের সামনে দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের মধ্যকার একজন লিজাকে বলে, আরে খবর পেয়েছে ওই ছাত্রলীগ নেতা আর তার চামচা এখন হাসপাতালে ভর্তি। আল্লাহ জানে, কালকে তো ভালো ছিল, কে এমন ভাবে পশু নয় পেটাতে পারে জানো কিছু? লিজা মাথা নাড়ালো দুপাশে, সে কিছু জানে না। তবে মেয়ে দুটো চলে যেতেই একবার জাঙ্কুকের দিকে তাকালো। তারপর দেখে হিস করে বলল, কি রে, আমার তো মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়া মেরেছে। তুই কিছু জানিস নাকি? তের দৃষ্টি এবার আরো গভীরভাবে মিলিত হয় জাঙ্কুকের দৃষ্টির সঙ্গে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে, তবুও কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে শেষবার মনে মনে শুধু উঠল, আপনি যে ওই ছেলে দুটোকে কুত্তের মতো উদম কেলিয়েছেন তা বুঝতে তে সেকেন্ড খরচ হয়নি। আহা জাঙ্কুক ভাই, আপনার এতগুলো রূপ নিয়ে চলাফেরা করতে বুঝে একটু কষ্ট হয় না? তের ব্যাগ গোছাতে গোছাতে সন্ধ্যা হয়। এখন মনটা ফুরফুরে লাগছে, লাগার কারণ আছে। ওই যে জাঙ্কুক যে কেলানি দিয়েছিল, শালার ঘরের শালার জন্য কত লিটারের চোখের পানি অপচয় হয়ে গেল রে। এসব কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল সে। বেগমের সঙ্গে যেদিন তার বিয়ে হবে সেদিন একটু কান্না করতে হবে না? না কাঁদলে বিয়ের ফিলিংস আসে নাকি? কিন্তু এত দামি মেকআপটা যদি খালাস হয়ে যায়। লিজা ওই বাড়ির ঠিকানাতে রেখে দিয়েছে, জিনজেরা বাড়িটা। নামটা এত খেয়াল করেনি। আগে তো ওই এলাকায় গিয়ে পৌঁছাতে হবে। যাওয়ার সময় লিজা এমনভাবে কাঁদছিল যেন তে মনে টরে যাচ্ছে আর কখনো দেখা হবে না। আর ওর মাকে দেখো, সে কত ঠং করে বলল, এখান থেকে গেলেই পারতে মা। অথচ পাশের রুমেতে এখনো যায় না কেন তা নিয়ে কাহিনী করেছে। ছ্যা।
বাড়ির সামনে দাঁড়িয়ে রিজাকে আবার কল দেয়। ভুল কোনো ঠিকানা দিল না তো? রিজা নিশ্চিত হয়ে জানালো তার দেওয়া ঠিকানা কোনো ভুল নেই, ভুল হতে পারেই না। গেটের সামনে দাঁড়িয়ে কয়েকবার নাম ফলকের দিকে দৃষ্টি করলো। বাড়ির নাম নেওয়াজ কুঠির। ওই ঘুরে ফিরে নেওয়াজই রাখতে হলো। দেখ, যেখানে দেয় সেখানে নেওয়াজ চলে আসে, আর ভালো লাগছে না আর। এটা অন্য কোনো নেওয়াজদের বাড়ি হবে হয়তো। দারোয়ানকে বলে ভিতরে ঢুকলেই দেখতে পেল একটা গাড়ি বের হচ্ছে। প্রথমে দেখতে পায়নি তে, আচমকা গাড়ির সামনে পড়তেই থমকে যায় সে। ড্রাইভিং সিটে বসা ব্যক্তিকে দেখার আগেই সে গ্লাস নামিয়ে আঙুল বের করে ইশারা করে তেকে কাছে আসার জন্য। তে কাছে এসে তাকাতেই থমকে যায়। একসঙ্গে থমকে যায় সেই মানুষটিও। দুজনে একসঙ্গে বলে ওঠে, আপনি? তে তুমি? নেওয়াজ কুঠিরের অন্দর মহলে সবাই একত্রিত হয়েছে। বৌকুমার বাইরে যেও আর যাওয়া হলো না। তে তো খুশিতে হাতের পাঁচ পা দেখার মতো অবস্থা। এইবার মনে হয় এক দফা এক দাবি আন্দোলন করে হলো এমন ভদ্রলোকের মিসেস হতে হবে। কিন্তু এমন ভদ্রলোককে পটাতে হলো নিজেরও ভদ্র হওয়াটা অতি গুরুত্বপূর্ণ। তে মনে মনে ঠিক করে নিয়েছে এখন থেকে সে একেবারে নর্ম ভদ্র আচরণ করবে, কম কম কথা বলবে, এমন ভাব করবে যেন গালি নামক শব্দ সে 20 বছরের জীবনে প্রথম শুনল। তাকে এমন ভাব বজায় রাখতে হবে যেন সে মুখ খুলে বলতে পারে, আমি কালি নলি খালি জালি সব শুনতে পেয়েছি। এ মা, এই গালি আবার কি? ওই যে মুরগির পেটে যে গিরা থাকে না, ওইটার কথা বলছেন নাকি? যিশু কাজের মেয়েকে দিয়ে আগে তের জন্য রুম ঠিকঠাক করে রেখেছেন। প্রথম যখন তেকে দেখলেন তখন কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন। মেয়ে তো ভারী সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে। তাছাড়া মেয়ের ব্যবহার দেখেছো? পারিবারিক শিক্ষা তো আছে বলতেই হবে। তবে যিশু সব থেকে বেশি খুশি হয়েছেন তখন যখন জানেন তে আর বেগম একে অপরকে আগে থেকেই চেনে। ছেলে তার মেয়েদের সাথে কথা বলে, তাহলে যাক ভালোই হলো। ছেলের যদি এই যাত্রায় কাউকে মনে ধরে একটা গতি হবে, ভালোই হবে। যিশু তেকে পই পই করে বললেন, শোনো মা, আমার মেয়ে জেনি কিন্তু হাড়ে বচাত স্বভাবের। কাজের কাজ ছাড়া দুনিয়ার সব অকাজ কুকাজে এক্সপার্ট। সারাদিন কোরিয়ান ড্রামা দেখে। ওই যে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলে আছে কতগুলো, ওগুলোকে অপ্পা না আপ্পা ওইসব ডাকে। রাতে ওদের সবে বালিশের নিচে রেখে না ঘুমালে তার নাকি স্বপ্নে ব্যাঘাত ঘটে। দেখো, আমি খালি টিউশনের জন্য তোমাকে রাখিনি, ওকে সারাদিন নিজের সঙ্গে রেখে মানুষ করবে বলে রেখেছি। তোমার টাকা পয়সা যাবতীয় খরচ কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তুমি খালি মেয়েটাকে মানুষ করে দাও। মাথা তার প্রেম প্রীতের ভূত, ওই ভূত তুমি থেরাপি দিয়ে ছাড়িয়ে দাও। 2 বছর ধরে ইন্টারে পড়ে আছে, এইচএসসি দেওয়ার হচ্ছে না। এইচএসসিটা অনেক কষ্টে দিয়েছে, তাও কোনো মতে পাশ করে। যিশুর কথা শুনে প্রথমে তের মাথাটা ভন ভন করে উঠেছিল, কি একটা অবস্থা। পরে ভাবলো হবু ননদিনই তো, একটু সাহায্য সহযোগিতা তো সে ফকির মিসকিনদেরকেও করে, আর ননদ কি করতে পারবে না? এত ছোট লোক না সে। তে জেনির সঙ্গে পরিচয় হয়ে একেবারে রুমে গেল। বড়লোকের সব বড়লোকই কারবার। এত আলিশান রুম। বারান্দায় দাঁড়িয়ে ডান দিকটা তাকাতেই অনেকটা দূরে বাতি দেখতে পেল। ভালোই একটা আলো, অন্ধকার তো, তাও রাতের বেলা। এত বুঝলো না ওইখানে কি থাকতে হবে। তবে কিছুক্ষণের মাঝে তার রুমে বেগম প্রবেশ করলো। তারপর জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তে আর চোখে একবার বেগমের বুকের দিকে তাকিয়ে পরক্ষণে বলল, আপনি খালি গায়ে জিম করবেন? গোসল করে এসে নগ্ন বুকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন? আর সেই সব আমি মাদের সাথে উকি ঝুঁকি মেরে দেখবো? এর সেই সুবিধা আর কি হতে পারে? কি হলো, চুপ কেন? কথা বলো। বেগমের কথায় তের হুঁশ ফিরে। আরে না না, অসুবিধা হবে কেন? এই সুবিধা আপনারা দিচ্ছেন, তবে এখনো ভাবতে পারছি না আপনার সঙ্গে এমন ভাবে দেখা হয়ে যাবে, আর এখন থেকে সাক্ষাৎটা রোজ হবে। বেগম মুচকি হেসে বলল, চা নাকি কফি? চা আমার জন্য বেশি কমফোর্ট, তবে আজকে একটু কফি হলে ভালোই হবে। ওইটা আমি বানাচ্ছি, তারপর ছাদে গিয়ে না হয় কথা হবে। এই সময় কেন, ভয় হচ্ছে? ছাদ থেকে ফেলবো না, ভয়ের কি আছে? আরে না, ভয় হবে কেন? তবে আজকে এই বাড়িতে এলাম, আপনার বোনের টিচার আমি। বাড়ির মানুষ কি মনে করবে? টিচার হওয়ার আগে কিন্তু পরিচয়টা আমার সঙ্গেই হয়েছিল। তা ঠিক। তে মুচকি হাসলো। ছাদে এসে দুজনে কার্নিশে পাশাপাশি বসে পড়লো। রাত তখন অনেকটাই হয়েছে। শহরের আলো নিচে ঝলমল করছে, তবে উপরে আকাশ পুরো অন্যরকম। বেগম চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলে উঠল, চাঁদটা কি যত দেখি ততই মনে হয় ও একেবারেই নিঃসঙ্গ। কোটি কোটি তারা আছে চারপাশে, তবুও সে একা। তে হালকা এসে জবাব দিল, চাঁদের এই নিঃসঙ্গতাই তো ওকে আলাদা করেছে। যদি সবার মতো হতো তাহলে হয়তো আমরা ওর দিকে এমনভাবে ফিরিয়ে তাকাতাম না।
এভাবে তারা গল্প করতে করতে বেশ অনেকটা সময় কেটে যায়। তারপর দুজনই আবার যার যার রুমে চলে আসে। অন্যদিকে রাতের আকাশ ঘন অন্ধকারে ঢাকা। দূরের শহরের একটানা মৃদু বাতি আর ধূসর আলোর ফাঁকে ফাঁকে ছায়া ফেলছে। রাস্তার ধারে দাঁড়ানো বাইকগুলো লাইট ঝলমল করছে। ইঞ্জিনের তাপে বাতাস কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। জাঙ্কুক হেলমেট ঠিক করে বসেছে তার বাইকে। তার পাশে দলমতের কিছু সদস্য। প্রস্তুত? তার দলের একজন জিজ্ঞাসা করলো। জাঙ্কুক শুধু মাথা নাড়ালো, কোনো শব্দ নেই। রেস শুরু হলো। রাতের নিঃশব্দতা ভাঙলো বাইকের গর্জন দিয়ে। চারপাশে অন্য দল। রাস্তায় বাঁক আসলো। জাঙ্কুক নিখুঁত কন্ট্রোলে বাইক নেভিগেট করলো। বাতাস কেটে যাচ্ছে, চুলগুলো হেলমেটের ভেতরে উঠছে। জাঙ্কুক তীব্র গতি প্রতিটি রেসিং লাইন পার করে। ধুলো উঠছে, কাদা ঝাপসা করছে, কিন্তু সে থামছে না। শেষ ফ্ল্যাগের কাছে পৌঁছাতেই জাঙ্কুক জিতল। রেসের শেষে বাইক থামিয়ে হেলমেট খুললো। সবাই গর্জে তাকে চেয়ার আপ করছে। দলের সবাই পানি, বিস্কি, ড্রিঙ্কস নিয়ে তার দিকে ছুটে এলো। পরের দিন কারো তার ঘুম হলো না তীর। বেগমের সাথে কথা বলার পর একটু ঘুম দাঁড়ালো না তীরের চোখে। ভোরের দিকে ঘুম ভাঙলো তীর। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এবার ডান পাশটা চোখ গেল। ওই পাশটা তো জঙ্গল কেন, লম্বা সব গাছের জন্য ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। তীর একটু হাঁটাহাঁটি করা দরকার। সে পানি খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই চলে গেল। এখনো পুরোপুরি আলো ফোটেনি। তীর হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের দিকে পৌঁছে গেল। এই দিকটা আসার পর বুঝতে পারলো ফোনটা সে রুমে রেখে এসেছে। এই দিকটা আসার পর সে অবশিষ্ট আলোগুলো অন্ধকারে বদলে গেল। জঙ্গলটা এক সময় ফুরিয়ে গেল। একেবারে ছোট্ট একটা বন। শেষের দিকে আসতেই চোখ পড়লো একটা দোতলা কাঠের বাড়ি। চারদিকে কেমন ছিমছাম, মাঝে একটা বাড়ি। আর এগোবে কিনা ভাবতে ভাবতে কানে একটা শব্দ এলো, মাটি খোঁড়ার শব্দ। এই অসময়ে কে মাটি খুঁড়ছে? সে এবার একটু ভয় পেল, কিন্তু ভ্রম ভেবে পাতা না দিয়ে আরো 2 কদম এগোতেই একটা গুনগুন শব্দ এলো। তারপর মূর্তি থমকে গেল, জমাট বাঁধলো। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ গান গাইছে। এই গানের সুরটা তার পরিচিত। গানের গলা আরো স্পষ্ট হলো। শরীরের ডান পাশ দিয়ে বয়ে গেল একটা শিহরণ। কেউ গাইছে আর মাটি খুঁড়ছে। প্রেম আমার, ও প্রেম আমার। তে আর একটু এগিয়ে যেতেই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার মুখটা চেপে ধরলো। তে তার হাতের দিকে তাকালো। কালো একটা হুডি পরা। তে চিৎকার করার উপায় পাচ্ছে না। হঠাৎ লোকটা তার কানের কাছে এলো, ঘাড়ের কাছে মুখ রাখতেই বলল, কোন ফুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়? স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? চোখে সূর্যের আলো পড়তেই ঘুমটা তখন হালকা হয়ে আসে তের। সে উঠে বসতেই দেখলো 9টা বাজে বেলা। হায় আল্লাহ, প্রথম দিনই এত লেট। তের স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুম ভেঙেছিল। তখন সে উঠে ওই জঙ্গলের দিকটায় যায়। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে চেপে ধরে। ব্যাস, তারপর কি হয়েছিল মনে নেই। তে তখনও চোখে ঝাপসা দেখছে। উঠে বসতে একজন মহিলা নক করে রুমে ঢুকে বলল, আপা আপনার কি ঘুম ভাঙছে? এইবারের মানুষ সকালে এক লগে খাওয়ান খায়, আপনার বড় ম্যাডাম ডাক পারে। তে কাজের মহিলাটিকে তাকিয়ে বলল, আসছি, জাস্ট 5 মিনিট। তের মাথাটা এখনো ঘোরাচ্ছে। সে বারান্দায় গিয়ে ডান পাশে সেই জঙ্গলের দিকে তাকিয়ে জলদি ভিতরে ঢুকে পড়লো। সবটা নাকি সত্যিই কি দেখেছে এখন নিজেরই মনে পড়ছে না। নাস্তার টেবিলে এসে বসতেই দিসু হেসে বলল, শরীর অসুস্থ নাকি? না, তবে কেমন যেন একটা লাগছে। নাস্তা করে নাও, সব ঠিক হয়ে যাবে। তে টেবিলে বেগমকে খুঁজলো, অথচ পেল না। এখন মুখ ফুটে জিজ্ঞাসাও তো করতে পারবে না হবু শাশুড়িকে। বেগমা শুনছেন, আপনার ডাউনলোড করা ওই হ্যান্ডসামটা সকাল সকাল তার চাঁদ মুখখানার দর্শন না দিয়ে কমে গেল। জেনে এসে বসতেই তে বলে উঠল, আজ থেকে পড়ালেখা শুরু করতে হবে কিন্তু। সেই কথায় জেনে বিশেষ খুশি হতে পারলো কিনা বলা দেয়। সে ফোন এনে গ্লাসের সঙ্গে হেলান দিয়ে ফোনটা রেখে কোরিয়ান ড্রামা ছাড়লো। তে ভেতরে ভেতরে তা দেখতে পেল। খাওয়ার টেবিলও ফোন এনে এই ড্রামা দেখা। তবু সে হাসি মুখে বজায় রেখে বলে উঠল, তো কি ড্রামা আজকাল দেখা হচ্ছে? লাভলি রানার। নায়কটাকে আমার যা লাগে না, তবে যতই সুন্দর হোক না কেন। কই সে? আর কই আমার জাঙ্কুক ভাই? শেষের কথাটা একটু ধীরেই বলল জেনি। তে তাদের বিশেষ পাত্তা দিল না। কিছুক্ষণের মধ্যেই নিচতলার ঘর থেকে সিদ্দিক নওয়াজ এসে টেবিলে বসতেই জিসু তের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সিদ্দিক একবার চারদিকে তাকিয়ে মুখলেসকে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক কোথায়? আজকে শুক্রবার, সে কি ভুলে গেছে শুক্রবার যে সবাই একসঙ্গে মিলে খাবার খাই আমরা? আর এই জিসু, বেগম কোথায়?
জেসি বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, বাবা সে ভোরে বের হয়েছিল শুনলাম, রুমে আছে, ফ্রেশ হয়ে নিচে নামবে। যাও কালুর বাপ, জাঙ্কুকে নিয়ে আসো। মুখলেস যাওয়ার জন্য দরজার সামনে যেতেই চোখ আটকে গেল। এদিকটা এগিয়ে আসে পুরুষের দিকে। মুখলেসের মুখে হাসি ফুটলো। সে বলে উঠল, আরে আপনার জন্যই তো অপেক্ষা করতেছে সবাই। জাঙ্কুক একটা মুচকি হাসি নিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধা পেয়েছে। জাঙ্কুকের পরনে সাদা একটা প্যান্ট, আজকে গলায় কোনো লকেট নেই, কেবল হাতে একটা রোলেক্সের ঘড়ি। হালকা নীল রঙের শার্টে তাকে ওই আকাশের মধ্যে অপূর্ব লাগছে। তে খাবারটা মাত্র মুখে তুলেছিল, ওমা, জাঙ্কুকে দেখতে পেয়ে নাকে মুখে সেই খাবার নিমেষে উঠে গেল। জেনি তাকে পানি এগিয়ে দেবে নাকি জাঙ্কুকে দেখবে নিজেই বুঝতে পারছে না, তবুও পানি এগিয়ে দিল। তীর মাথা তখনও কাজ করছে না। সে তেকে দেখেও না দেখার একটা ভঙ্গিমা করে একেবারে তীর পাশের চেয়ারে বসে বলে উঠল, পাউরুটিগুলো মাখন দিয়ে টোস্ট করেছো তো? জি। আর স্ট্রবেরি এবং চকলেট? শোনো, সকাল সকাল এত গরম পড়েছে, আজ কোল্ড কফি দেবে সঙ্গে। আর কিছু? ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ ডিম যেন না হয়। তিনি নিজের নাস্তার দিকে তাকায়। সে সকাল সকাল পরোটার সঙ্গে চা আর সবজি খাচ্ছে, ডিম ভাজিও আছে। আর জাঙ্কুককে দেখো কি সব বড়লোকি খাবার খাচ্ছে, কিন্তু কথা সেটা নয়। তিনি নেশা তো করেনি, তবে চোখের সামনে জাঙ্কুককে কেন দেখছে? আর এই চোখটাকে আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? এই কোথায় এসে পড়লো। মাথার ব্যথাটা দ্বিগুণ হয়ে গেল। তে হাবার মতো চায়ে চুমুক দিতেই সিঁড়ি বেয়ে বগুম নেমে আসে। কাঁধে একটা ব্লেজার পরা, গলায় টাই, একেবারে খাঁটি জেন্টেলম্যান যাকে বলে, ভিতরে সাদা শার্ট। দিয়ে তো এবার মাথা ঘুরে যাওয়ার মতো পালা। বগুম হেসে তের পাশের সিটটায় বসলো। তের বামে জাঙ্কুক আর ডানে বগুম। একজন একটু কম সুদর্শন হলে পারতো না? শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, এই কেউ অ্যাম্বুলেন্সে খবর দেন তো, নয়তো কিছু একটা কর। এভাবে আর কতদিন অবিবাহিত হয়ে বাঁচবো? যৌবন তো চলে যাচ্ছে। সুপুরুষ দেখতে দেখতেই সন্ধ্যার দিকে জেনিকে পড়াতে বসে দিয়ে জানতে পারলো আসলে এই বাড়ির ছেলে হচ্ছে জেউন জাঙ্কুক নেওয়াজ, আর বগুম হচ্ছে দেওয়ান বাড়ির ছেলে। তবে এখানেই মানুষ হওয়া। তে এখন কি করবে বুঝতে পারছে না। বগুম আর সে একই বাড়িতে আছে, সেই খুশিতে লুঙ্গি নাচ করবে নাকি জাঙ্কুকের বাড়িতে তাকে থাকতে হবে, এই ভেবে ফাঁসির মঞ্চে ঝুলে থাকবে। এই জাঙ্কুকের জন্য কোথাও শান্তি নেই। পড়া শেষ হতেই তে নিজের রুমের বারান্দায় গিয়ে আবারও উকে ঝুঁকে মারল জঙ্গলটার দিকে। আচ্ছা, ওইখানে কে থাকে? আর সকাল সকাল জাঙ্কুক এমন জামাই সেজে বাইরে থেকে কেন এলো? গেটের দিকে চোখ যেটিয়ে দেখলো বগুম গাড়ি বের করে কোথাও একটা যাচ্ছে। ইস, একবার যদি তার দিকে তাকাতো। তে মনে মনে গিয়ে উঠল, আমার দিকে চাইয়ে দেখেন, বয়স কত অল্প, সারা রাত জেগে আমরা করব অনেক গল্প। দুই লাইন গিয়ে দিয়ে থেমে যায়। বরুকসকে বলল, আব্বে শালা, রাত জেগে গল্প কেন করব? করার মতো তো বহুত কাজ আছে। বংশ বিস্তার রেখে গল্প? টু মাস ফকিরা কারবার। সন্ধ্যা নামতেই তিরিং বিরিং করে চোরের মতো সিঁড়ি দিয়ে নেমে গেল সে। আজ তো ওই জঙ্গলে যাবে সে। ওইখানে কেমন ফাঁকা স্পেস আছে, দেখে আসতে হবে না? নাহলে পরের বার বগুম জানিমানকে নিয়ে জঙ্গলে মঙ্গল করবে কেমন করে? তে সুন্দরভাবে তৈরি হয়ে গায়ে একেবারে পারফিউম মেরে জঙ্গলের দিকে হাঁটা ধরলো। এইবার ফোনটা সাথেই ছিল, সেখানে যেতে সময় লাগেনি। তবে তে এখনো বুঝতে পারছে না ভোরে কি সে সত্যি এখানে এসেছিল নাকি সবটা ছিল ভ্রম। আর যদি সত্যি হয় তাহলে কে তাকে রুমে এনে বিছানা শুয়ে দিয়েছে? ওমা, আশিক জিন নয় তো? এমনিতেই তে একটু সুন্দর মানুষ, এদিকে মানুষ তাকে বিরক্ত করে, অন্যদিকে ভূতে। কি ননসেন্স বিষয়। তে জঙ্গল পেরিয়ে শেষে গিয়ে দেখলো একটা কাঠের বাড়ি। নিচের দিকে তার আবার থাই গ্লাস দেওয়া পুরোটা, একটা বাতি জ্বলছে, নইলে তো অন্ধকারের গুদাম হয়ে যেত এই জায়গাটা। তে কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হলো। আচ্ছা, সে রিলসে দেখেছে এমন পরিত্যক্ত বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া যায়, খুঁজে দেখবে নাকি? এই থাই গ্লাসের সামনে গিয়ে খোলার চেষ্টা করতে সেটা খুলে গেল। সে কথা না বাড়িয়ে ভিতরে ঢুকে পড়লো। ভিতরে সব ফার্নিচার কালো রঙের, অদ্ভুত সব অ্যান্টিকের জিনিসপত্র। তে পানির শব্দ পেল, সেই সঙ্গে আরো বেশ কিছু শব্দ কানে এলো তার। আর একটু সামনে যেতেই একটা ওপেন কিচেন দেখলো। একটা লোক কিচেনে কিসব করছে। পিছন থেকে কেবল পিঠমায় দেখতে পাচ্ছে সে, লম্বা চোরা কাঁধ, পেশিগুলো কি নিখুঁত আর সুঠাম। কালো রঙের একটা ট্রাউজার পরা, কাঁধের কাছে পিঠের হাড়ের উপর থেকে স্পাইন পর্যন্ত উঁচু, এবং আলতো সরে থাকা হাড়ের ছাপগুলো পিঠে ছোট বাটারফ্লাইয়ের আকৃতি ধারণ করেছে। লোকটা মৃদু নড়তেই সেই ছাপগুলো আর স্পষ্ট হয়ে উঠল।
তে আরেকটু কাছে যেতেই বুঝতে পারলো লোকটা মনোযোগ দিয়ে রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই সেই লোকটি এবার পিছনে ফিরে তাকালো। মুহূর্তেই জমে উঠলো। এমা, এ তো দেখি জাঙ্কুক। জাঙ্কুক কেবল তার দিকে তাকিয়ে বাঁকা এসে বলল, প্রথমে ভার্সিটি, তারপর বাড়ির মধ্যে, এখন এখানেও। নেক্সট কোথায় যাবে? জীবন জাঙ্কুকের বিছানায়। মুখ সামনে কথা বলুন। মুখ তো সামনেই রাখবো, কিন্তু নিজেকে কতক্ষণ সামলাতে পারবো জানা নেই। জাঙ্কুক ভাই, তেজ চোখে স্পষ্ট ভয়। জাঙ্কুক ছুরিটা হাতে তুলে নিয়ে বলে উঠল, এসে যখন পরশসি সারি কি করে সে গুনগুনিয়ে ওঠে, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। জাঙ্কুক একটু একটু করে এগিয়ে আসে তীর দিকে। তে একটা ঢোক গিলে পেছানোর জন্য প্রস্তুত হতেই এই মুহূর্তে জাঙ্কুক তীর গলা চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। জাঙ্কুকের উত্তপ্ত নিঃশ্বাসের পতন তীর শৈলে পড়তেই তীর শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা এই লোক এত জোরে চেপে ধরেছে। তে ছাড়ানোর চেষ্টা করতেই জাঙ্কুক তার হাত দুটো এই করে পেছনের দিকে নিয়ে জোর করে চেপে ধরে। তীর আগে তখন ফেটে একাকার, মুখটা লাল হয়ে উঠেছে। জাঙ্কুক তা দেখে বোধহয় আনন্দেই পাচ্ছে। সে একবার তীর অধরের দিকে তাকায়, একেবারে কাছে এসে নমনীয় কণ্ঠে বলে, এটা জাহান্নামতে, এখানে তোমার স্বাগতম। বলে তেকে ছেড়ে দেয় জাঙ্কুক। ধাক্কাটা এতই জোরে ছিল যে নিজেকে সামলাতে ভালোই কষ্ট হয়। কোনো মতে তিনি নিজেকে সামনে উঠে দাঁড়িয়ে বলল, আপনি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি এমন সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। জবাব দাও, কেন এসেছো জুনিয়র এখানে? আমি কি জানি আপনার এই পাগলখানায় আসা নর্মাল মানুষদের জন্য নিষিদ্ধ। জাঙ্কুক তীর দিকে এগিয়ে আসতেই তীর 2 কদম পিছিয়ে যায়। জাঙ্কুক তা দেখে থেমে গিয়ে বলল, আর একটা বাজে বকলে থাপড়ে মুখের জিওগ্রাফি বদলে দেব। বদলাতে আমিও অনেক কিছু জানি, আমার বাল জানো তুমি। মুখের লাগাম টানুন জাঙ্কুক ভাইয়া, তোর ভাইয়ের গোষ্ঠীর দুষ্টি। আমি গেলাম, আর কখনো এই বালের বাড়িতে আসবো না। এটা বাড়ি হলো? মনে হচ্ছে ভ্যাম্পায়ারের বাড়িতে ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করেই ঢুকতে পারবা, বের হওয়ার ক্ষমতা নেই। যাচ্ছি। জাঙ্কুক পেছন থেকে তীর হাত ধরে পুনরায় তাকে নিজের কাছে টেনে আনে। এবার আর আঘাত নাই। চোখে চোখ রেখে মুখের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নিজের ইচ্ছায় এসেছো, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে জাঙ্কুক ভাইয়া। বারবার ভাইয়া বলে হৃদয়ের ক্ষত বাড়িয়ে দিও না সোনা। জাঙ্কুক তেকে উল্টো ঘুরায়। তীর চুলগুলো একবার পেছন থেকে স্পর্শ করে মুখ গুজে দেয়। নিমেষেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। তীর যেন একেবারে সহ্য হচ্ছে না। সে স্যাত করে উঠল, আপনার ক্ষতের মধ্যে আমি লবণ ছিটিয়ে দেব। দেখো সোনা, তুমি নিজেকে বেশি সুন্দরী আর সাহসী ভাবছো বোধ হয়। জাঙ্কুক তোমাকে এখনো ধরেনি, যেদিন ধরবে সেদিন আর ঘুম ভাঙবে না তোমার। তাই তর্ক আমার সঙ্গে করো না। মুখে মুখে তর্ক আমার একেবারে অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগাও কেন বারবার? লোক, কত ভালো করেই তো কথা বলছি। আপনি ছাড়বেন? জাঙ্কুক আরো শক্ত করে তেকে চেপে ধরে। ব্যথা দিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লে জাঙ্কুক সেই জল আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, এখন তো এই বাড়ির চাকর তুমি, টাকা দিয়েছো, খাচ্ছ, খালি এসব করলে কি হবে? জিয়াং জাঙ্কুককেও তো খুশি করতে হবে, তাই না? ছি, কি নোংরা আপনি। এত পবিত্রতা দেখাবে না আমার সামনে। দুনিয়ায় এত পবিত্রতা থাকলে জনসংখ্যা আজ এত বাড়তো না। আপনার মতো মানুষদের জন্যই দেশের এই অবস্থা। যেভাবে বলছো, আমি মনে হয় আমার 20-25টা বাচ্চা কাচ্চা তোমায় ডোনেশন করেছি। তবে তুমি চাইলে একটা আপাতত করে দেখতে পারি, যদিও আমার সঙ্গে বিক্রিয়ার যাওয়ার ক্ষমতা যোগ্যতার কোনোটাই তোমার মধ্যে নেই। আরে ভাই, এখন ছাড়ুন তো। এমন চেপে ধরে যে দাগ বানিয়েছেন, এখন মলমের খরচটা কে দিবে? আপনার নানায়? না, তোর নানা আছে না, ওইটাকে কবর থেকে তুলে এনে খরচের টাকা নিবি। তোর মতো প্রোডাক্টের উপর তো একমাত্র ডেট ওভার ফেন্সিডেল খাওয়া পাবলিক ছাড়া কেউ ইনভেস্ট করবে না। আর আমার ভেতর এত কুতকুতানি নেই যে তোর পিছনে টাকা ঢালবো। সুন্দরী হলে না হয় ভেবে দেখতাম। তে মুখ ফুলিয়ে গাড়ি দেয় জাঙ্কুককে মনে মনে। এই লোকের মুখের ছিঁড়ি একেবারে যেন লাগাম ছাড়া রেসের গরু। জাঙ্কুক তেকে ছেড়ে দিতেই তে বলে উঠল, আপনি একদমই ভালো না জাঙ্কুক ভাই, কথা দিলাম আর কখনো আমার এদিকটা দেখবেন না। আপনি আমার ভার্সিটির সিনিয়র, কেবল এইটুকু জানি আমি। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের বাড়ির মেয়েকে পড়াই, এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে, এইটুকু আমার পরিচয়। মুখে এটা বললো, মনে মনে তে বলল, দাঁড়া শয়তান বেটা, আমার সঙ্গে সুযোগ পেয়ে আজ এমন করলি না। তোর ভাইয়ের বউ হয়ে যদি তোর উপর অত্যাচার না করি তবে আমিও দিয়ে না। আজকে রাতটা আমার ঘরেই থেকে যাও, মাথা আপনার শেষ।
এই মাথা আর দেশের কোনো কাজে লাগবে না। মাথা কাজে না লাগুক, শরীর তো কারো না কারো কাজে লাগবে। কার? তোমার। আপনার শরীর দিয়ে আমি কি করব? নিজের শরীরটাই তো সামলাতে পারি না। আমার শরীরটা অনেক কাজের শোনা। এই শরীরটা দেখতে পাও কত নারীর স্বপ্ন জানো? রুচি খারাপ হলে যা হয় আর কি। অনেক প্যাচার শুনেছি, যেই ডাক আপনি আজ বানালেন না, তার একদিন 3 ডাবল দিয়ে তে উসুল করে ছাড়বে। আমি তে, আমায় যেন তেন ভাববেন না। আমি ওইসব মেয়ে না যে কেউ উঁচু গলায় কথা বলে চুপ করে থাকবো। আমি তে, আমার সঙ্গে গলা উঁচু করে কথা বললে আমি তার গলার রকটাই টেনে ছিঁড়ে আনি। মাইন্ডেড। জাঙ্কুক তাকিয়ে বাঁকা আসলো, তারপর বলে উঠল, আই লাইক ইট। গল্পের সাসপেন্স থ্রিল না হলে নিরামিষ লাগে। জাঙ্কুক কাছে আসাতেই এবার দিয়ে দেয় এক দৌড়, তবে তাড়াহুড়োয় ফায়ার গ্লাসটা দেখেনি, একটা বাড়ি খেয়ে ধপাস করে পড়ে যায়। জাঙ্কুক তখনও ভাবলেশহীনভাবে তাকিয়েছিল, যেন কিছুই হয়নি। তের সামনে উঠে দাঁড়াতেই জাঙ্কুক ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটের সঙ্গে মাখিয়ে মুখে দিয়ে বলল, পরের বার এলে পারফিউমটা বদলে আসবে। এটা পারফিউম কম, এয়ার ফ্রেশার লাগছে বেশি, তবে শ্যাম্পুর গন্ধটা চলে। তে কপালে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, এরপর এক দৌড়ে বাইরে চলে গিয়ে বলল, পরের বার এলে ডাস্টবিনের ময়লা নিয়ে আসবো জাঙ্কুক ভাই আপনার জন্য। চিন্তা নেই শোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাওয়াবো। সানা তোর জন্য ড্রেন থেকে শরবত তুলে আনবো। আপন মনে বকতে বকতে তে চলে গেল। এই তো এত করে বলল, আর জীবনেও বকাবকি গালিগাল করবে না। ওই বিশেষ কথা কি আর তার মনে আছে, নাকি ব্রেনের সেই বিশেষ অংশটা ডিলিট হয়ে গেছে? শেষ হতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা অ্যালার্মের শব্দে অতি কষ্টে ভেঙেছে। তে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মধ্যেখানে। আজকে সকালে নাস্তার টেবিলে সে কাউকে পায়নি, এমন না যে একেবারে কাউকেই পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে। কত কি জিজ্ঞাসা করলেন তিনি। যখন জানতে পারলেন তার নাতি আর তে একই ভার্সিটিতে পড়ছে, তখন তিনি আরো খুশি হয়। তবে মুরব্বী খানিকটা মন খারাপ করে আবার বলেছেন, জানো তো দাদু, আমার জাঙ্কুকের মাথার ব্রেনটা ছোট থেকেই এমন তীক্ষ্ণ, আজ পর্যন্ত কখনোই রেজাল্ট খারাপ করেনি। একই সঙ্গে ঢাবিতেও চান্স পেয়েছিল, কিন্তু কেন যে সেখানে গেল না? এই শহরের গন্ধ ছেড়ে কোথাও গেলে নাকি তার মন পড়ে। ওরা মন নিয়ে তো আর পড়ালেখা হবে না। পড়ালেখা অনেক ঝামেলার কারণে 2টা বছর নষ্ট হয়, নাহলে এতদিনে সে মাস্টার শেষ করে বের হয়ে যেত। তাই কেবল মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনলো। খাওয়া শেষে যখন উঠতে যাবে তখন সিদ্দিক বলেন, জাঙ্কুক তো ভার্সিটিতে যাবে, ওকে বলে দেবো সঙ্গে করে যেন তোমায় নিয়ে যায়। একটা মেয়ে মানুষ নতুন শহরে চলাফেরা করাটা বিপজ্জনক। তে কি করবে? এই শহরে তার জন্য বিপদ মানেই যেমন জাঙ্কুক। সে থাকতে আর বাড়তি কোনো বিপদের দরকার আছে? তে কোনো মতে সিদ্দিককে বলল, না দাদু, আমি ম্যানেজ করে নেব। আর ধাক্কা না খেলে মানুষ জীবনের লড়াই টিকতে পারে না। একা একা পথ চিনে না চলতে পারলে জীবনটা নিয়ে এই জায়গাতেই পড়ে থাকতে হবে, বুঝলেন তো? তে তৈরি হয়ে নেয়। আজ একটু ফ্যাশন করে ওড়নাটা বুকে ঝুলিয়েছে, গালে একটু বেশি করে ব্লাশন লাগিয়েছে। কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবে রোদ তার সহ্য হয় না, তাই তাপ গাছ হয়েছে বলেই তো লাল হয়ে গেছে। কিংবা ড্রামা দেখেনি নাকি, নায়িকা লজ্জা পেলে গাল কেমন লাল হয়ে যায়। এমন পরিস্থিতি এলে সেও না হয় কিছু একটা বলে দেবে। তৈরি হয়ে নিচে যেতেই বাড়িতে ঢুকলো বগুম। তের সঙ্গে দেখা হতেই বগুমের মুখে হাসি ফুটলো। এই যে ওভারনাইট করে এসে শরীরটা যখন ঝিমিয়ে একাকার, কিছুই যখন ভালো লাগছিল না, তখনও বগুমের মুখে হাসি ফুটলো তেকে দেখতে পেয়ে। সকাল সকাল ভালো একটা মানুষের সঙ্গে তো দেখা হয়ে গেল। তের ওড়নাটা হ্যাসরাস ছিল, তা দেখে বগুম উঠিয়ে দেয়, মিস, আপনার ওড়নাটা। ওড়নাকে বাঁচিয়ে দিলাম, বদলে কিন্তু কিছু চাই। তের সে যে কি লজ্জা, মন চাইবে নাকি? যা বাবা, সে তো কবেই দিল। ঠিক তখনই বাইকের হর্ন বেজে ওঠে, কি যে কর্কশ সেই শব্দ, মাথাটা নাড়িয়ে দেওয়ার মতো। তে চোখ তুলে তাকিয়ে দেখলো বাইকে হেলমেট পরা জাঙ্কুককে। জাঙ্কুক হেলমেটটা খুলে একবার তের ওনার দিকে তাকালো। তে পাত্তা দিল না। বেগম তার ওনা ঠিক করে দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু জাঙ্কুকের শব্দ দূষণের জন্য আর বলতে পারলো না। তবে তে মুখটা ঘুরিয়ে বেগমকে বলল, কি চাই আপনার? জাঙ্কুক তখন হেলমেটটা পরতে পরতে গান ধরলো, চাই না আমি তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ, চাই না আমি তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। টিয়ার বেগম কিছুই বুঝতে পারছে না এই জাঙ্কুকের সমস্যা কি। এর জন্য একটু কথাও বলতে পারছে না দুজনে। গানটা শেষ হতেই বাইকটা দুজনের মাঝে চালিয়ে দিতেই টিয়ার বেগম সিটকে দুদিকে যায়। ভর্তি হতে না হতেই পরীক্ষা।
এমন জীবন তো তে চায়নি। মাথাটা একেবারে দিনকে দিন ফাঁকা হয়ে যাচ্ছে। কই হারিয়ে যাচ্ছে ওই মেধাবীতে। স্যারের বোরিং লেকচারের ফাঁক গলে তে কলমের পেছনটা চিবিয়ে যাচ্ছে। আজকে জাঙ্কুক ভাইয়ের সঙ্গে ভার্সিটিতে আর দেখা হয়নি, নইলে তো আবার সালাম মিস হওয়ার অপরাধে লাল সালাম ব্যাগ দিত সেই খতরনাক একটা দস্যু ছেলে। তের ঘুম ঘুম পাচ্ছে, সে ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচমকা ভাঙে যখন তখন বোতল ভর্তি পানি কেউ তার মুখের উপর ছুঁড়ে মারে। নাকে মুখে সেই পানি উঠে যায়। কাশতে কাশতে তে রফাদফা অবস্থা। সে সামনে তাকিয়ে দেখলো পকেটে হাত দিয়ে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস তখন হাঁ করে তের দিকে তাকিয়ে। তে একবার সবার দিকে তাকায়। কেউ কেউ মিটিমিটি হাসছে। জাঙ্কুক একটা ধমক দিয়ে বলে ওঠে, কারো দৃষ্টি এদিকে এসে পড়লে চোখ দুটো তুলে মার্বেল খেলবো। সেই তড়া কণ্ঠে এক নিমিষে সবার দৃষ্টি সজাগ হলো। পুরো ক্লাস নিচের দিকে তাকিয়ে পড়ায় মন দিল। স্যার তখনও থেমে আছে। সে নতুন জয়েন হয়েছে। জাঙ্কুকের এমন বেয়াদবি সহ্য হচ্ছে না। কাছে এসে জাঙ্কুককে পেছন থেকে বলল, এটা ক্লাস, এখানে এসব চলবে না, অন্তত আমার ক্লাসে। জাঙ্কুক পিছনে ঘুরে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, ও, আর আপনি যে সপ্তাহে 3 দিন নিয়ম করে নিষিদ্ধ পল্লীর হাওয়া গায়ে লাগিয়ে আসেন, তা খুব চলে তাই না স্যার? স্যারের একেবারে মুখ বন্ধ হয়ে যায়। জাঙ্কুক তেকে কথা বলার সুযোগ না দিয়ে তার হাতের কবজি শক্ত করে চেপে ধরল। তাতেই কুকড়ে উঠল তে। চোখটা দিয়ে জল বের হতে স্যার ভয়ার্থ কণ্ঠে বলল, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাঙ্কুক গম্ভীর কণ্ঠ ও বিরক্তি নিয়ে বলল, নিষিদ্ধ পল্লীতে যাবেন নাকি সঙ্গে? আপনার তো বেশ অভিজ্ঞতা আছে। স্যারের আর কিছু বলার মতো রইল না। জাঙ্কুক জোর করে তেকে টেনে ক্লাস থেকে বাইরে বের করে পরিচিত সেই ফাঁকা রুমটা এনে ফেলে দরজার ছিটকিনি ভেতর থেকে লাগাতেই দিয়ে বলে উঠল, আমি এবার কি ভুল করলাম জাঙ্কুক ভাইয়া? সকালে সালাম দেওনি, আপনি তো আমার সামনে পড়েননি ভার্সিটি আসার পর, কিংবা আপনাকে আমি দেখতেও পাইনি। তো কি হয়েছে, পাওনি বলে খোঁজে গিয়ে সালাম দিয়ে আসবে না? আর তোমার সঙ্গে তো সকালেই বাড়ির গেটের সামনে দেখা হয়েছিল, দেখতে পাওনি মানে? ওটা তো বাসা, সেটা আমি জানি, আমাকে জানাতে হবে না। এমন তো আর না বাসায় তোমার ভাতার লাগে আর এখানে সিনিয়র। জাঙ্কুক তের বুকে কোনো মতে ঝুলানো ওনার দিকে কয়েক মুহূর্তের জন্য তাকায়। মুহূর্তেই কপালে পার্শ্ববর্তী শিরাগুলো ফুলে ফেপে ওঠে। সে তেকে চড়া গলায় বলল, ওড়নাটা দাও তো দেখি আমার হাতে। তে এবার সত্যিই রেগে যায়, কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়রদের সঙ্গে লাগতে গেলে পুরো ভার্সিটির জীবনটা তার বরবাদ বানিয়ে ছাড়বে। এমনিতেই প্রথম দিন এক সালামের জন্য আজ কত কিছু, না জানি এই ঝামেলা কবে শেষ হবে। তে চুপ করে নিচের দিকে সরে চাইতেই জাঙ্কুকের মেজাজটা আর অতি মাত্রায় চড়া হয়। এই, তুই কি ওর না দিদি জুনিয়র? ভাইয়া সরি বললাম তো, বলতে বলেছি। এই তো আর একটা ভুল। তে নিচের দিকে তাকিয়ে গুটিয়ে যেতেই জাঙ্কুক উঠে এসে তার গায়ের থেকে অনুমতি ব্যথিত কোনোটা ছিনিয়ে নিয়ে হাতে পেঁচিয়ে ফেলে। তের তখন লজ্জা আর রাগের মিশ্র অনুভূতি হচ্ছে। একই সঙ্গে ঘৃণাও তো কম নেই চোখে। তে একটা ঢোক গেলে বলে ওঠে, আর হবে না ভাইয়া, ওড়নাটা দয়া করে দিন। দয়া তো জাঙ্কুক করতে জানে না শোনা। জাঙ্কুক কিছু একটা ভেবে হঠাৎ করে তের দিকে ওড়নাটা এগিয়ে দিতেই সে খুশি হয়ে যায়। এই খাতে জাঙ্কুক ওড়না এগিয়ে দিয়ে ডান পাখানা এগিয়ে দিয়ে বলে, জুতোটায় ময়লা লেগেছে, একটু ওড়নাটা দিয়ে পরিষ্কার করে দাও তো শোনা। কিন্তু জাঙ্কুক তেকে কথা বলার সুযোগ দিল না। চোখটা রাঙাতেই ভেতরে রাগে গটগট করা তে ওড়নাটা হাতে নিয়ে ঝুঁকে বসলো। জুতাটা একটু মুছতেই তের দিকে তার দৃষ্টি গভীর হলো। কেমন যেন লাগতেই বলল, এই সোজা হ, এইবার ওড়না দিয়ে জুতা মুছিয়েছি, পরের বার হয় এই ওড়না পরবে, নয়তো তুমি। এমন কাজ করতে বাধ্য ওড়নার জন্য এই ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে হয়। আর হ্যাঁ শোনো, ওড়নার সামনে চলাফেরা করবে, তুমি বাচ্চা নও যে ওড়না অন্য কেউ সামলাবে। তে মাথা নিচে নামিয়ে তখন কেবল হু করে জবাব দিল। তাতে জাঙ্কুক খুব একটা খুশি হতে পারল না। সে তাড়া করে তের গায়ের থেকে ওড়নাটা নিয়ে ফোন দিয়ে একটা ছবি তুলে কাকে যেন পাঠায়। তে কিছু বুঝে ওঠার আগেই বলে, আজ কি হয়েছে? কথা মুখ থেকে বের হচ্ছে না কেন? সকালে খাওনি? এই হু হ্যাঁ শোনার জন্য জাঙ্কুক এখানে আসেনি। তো কি শুনতে চান ভাইয়া? আপনি যা শুনতে চান তাই বলবো। আর আমার ওড়না যার মন চাইবে সে সামলাবে, এখানে কারো আসে যাওয়ার কথা না। জাঙ্কুক তেয়ের দিকে তাকায়, প্যান্টের পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় তেয়ের দিকে। জাঙ্কুক সরু চোখে তেয়ের দিকে তাকিয়ে সিগারেটটা ঠোঁটে চেপে ধরায়। আগে হাঁক ছাড়লো, সোনা সিগারেটটা ধরিয়ে দাও। তেয়ের মুখটা আরো কালো হয়ে গেল। মনে মনে হয়তো বলছে, আর জাঙ্কুক, আমি তোর পাছায় আগুন ধরিয়ে দেবো, খালি আমার সময় দে। কি হলো তেয়ের বাচ্চা, কান দিয়ে কথা যায় না? যাওয়ার অনেক রাস্তার নাম জাঙ্কুকের জানা আছে, ট্রাই করে দেখবো নাকি?
তে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে জাঙ্কুকের হাত থেকে লাইটার নিয়ে দ্রুত বজায় রেখে সিগারেটটা ধরানোর চেষ্টা করে। তবে দ্রুতটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে চেষ্টা করেও পারছে না। জাঙ্কুকের সেই দৃশ্য দেখে মোটেও হাসি পায় না। তাকে মানুষ শেষ কবে হাসতে দেখেছে মনে নেই। জাঙ্কুক তের হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। তের ভারী নিঃশ্বাস তার গায়ে পড়তি জাঙ্কুক চোখে চোখ রাখলো। নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠল, গরম নিঃশ্বাস আমার গায়ে পড়লে তোমার নিঃশ্বাস নেওয়ার পথ আমি বন্ধ করে দিব। আমার গরম সহ্য হয় না, সো নিঃশ্বাস দূরে গিয়ে ফেলো, নয়তো অফ করে দেব। তে মুখ বুঝে কেবল সহ্য করছে। ভার্সিটিতে সিনিয়রের সঙ্গে ঝামেলা করলে স্যাররা আসে না বাঁচাতে। তাই তে সারা রাত ভেবে ঠিক করেছে জাঙ্কুকের সঙ্গে তর্কে যাবে না, কারণ যত গু দিয়ে নাড়ানো হবে তার গন্ধ ততই ছড়াবে। সব কথা মেনে চলে একসময় জাঙ্কুক নিজেই বিরক্ত হয়ে তাকে বিরক্ত করা ছেড়ে দেবে। তাই এত পেঁচানোর দরকার নেই জেলাপির মতো। তে সিগারেটটা ধরিয়ে দিতেই জাঙ্কুক লাইটার কেড়ে নিয়ে তাকে দূরে ঠেলে দেয়। তারপর তার দিকে চেয়ে ধোয়া ছাড়ে হাতের ওড়নাটার দিকে একবার তাকিয়ে লাগিয়ে দেয় সেখানে আগুন। তের মনেও ঠিক এমন করে আগুন জ্বলছে, কারণ সে ভাবতেও পারেনি জাঙ্কুক তার ওড়নাটাই পুড়িয়ে দেবে। ওড়নাটা তার কি এমন ক্ষতি করেছে। কিছুক্ষণের মধ্যেই কেউ একজন রুমের দরজা নক করতেই জাঙ্কুক উঠে গিয়ে দরজা সামান্য ফাঁক করে একটা শপিং ব্যাগ নিয়ে এলো। সেখান থেকে একটা একই রকম দেখতে ওড়না বের করে জাঙ্কুক তার শরীরে ভালো করে জড়িয়ে দিয়ে বলে, গলায় ঝোলানোর জন্য ওড়না দেওয়া হয়নি, যেভাবে ওড়নাটা পরিয়ে দিয়েছি তেমনই সবসময় যেন থাকে। এখানে ভালো ঘরের ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে, ওড়না এমনভাবে গলায় ঝুলিয়ে চলাফেরা করে নোংরা পরিবেশ করো না। এ তখনও নিচের দিকে তাকিয়ে আছে। এই লোক তাকে স্পর্শ করার বাহানা কখনো ছাড়তে চায় না। তে একটা ঢোক গিলে বলল, আমি এবার আসতে পারি কি? আসল কাজই তো করলাম না, এত তাড়া কিসের? ডায়রিয়া আমাশয় কিছু হয়েছে, ফোরে স্যালাইন নিয়ে দিচ্ছি, তবুও কাজ শেষ না করে ছাড়ছি না। কী কাজ? আগে শার্টটা খুলতে দাও তো, তারপর বলছি। তে একটা ঢোক গিলে বলল, মানে? আজকের পার্টটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও।